বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসান, আপনি সাকিব আল হাসান হিসাবে দেখেন না, তাকে চোরাচালানি হিসাবে দেখেন। তাকে স্টক মার্কেটে সে শেয়ার পেয়েছিল কি করে, মেম্বারশিপ পেয়েছিল কি করে, শিবলি রুবায়াতের সাথে তার নেক্সাস কি, কোত্থেকে টাকা এসেছিল। নতুন বাংলাদেশে দাঁড়িয়ে তাহলে যে নতুন স্বপ্ন দেখার কথা আমরা বলছি, নতুন স্বপ্ন দেখছি, তাহলে এই আগের সংস্কৃতিগুলো কাটবে কবে? প্রশাসনের দিকে যদি আপনি তাকান, পুলিশের দিকে যদি আপনি তাকান, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তাকান, এমনকি যারা উপদেষ্টা হয়েছেন, আমরা আসলে নতুনত্বের গন্ধ এবং ছোঁয়া এবং কার্যক্রম কম দেখতে পাচ্ছি। এটির একটি বাস্তবসম্মত চ্যালেঞ্জ হচ্ছে যে 15 বছরের যে জঞ্জাল, 15 বছরের দলীয়করণ, 15 বছরের আপনার অদক্ষতা, এই সব কিছু কিন্তু এই সরকারকে বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি এখনও 95% পরিবর্তন, সংস্কার তাদের করা হয়নি। বিশেষ করে আপনি যদি পুলিশের দিকে তাকান, যদিও আমরা দেখছি কিছু নাম যাদেরকে আমি বলে থাকি গ্যাংস্টার, তাদেরকে আমার ঠিক পুলিশ অফিসার তখনও মনে হয়নি, এখনও মনে হয় না। আর কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যদি দেখেন, প্রশাসন ক্যাডারের লোকরা যারা গত 3টি নির্বাচন গুম করেছিল, যারা 3টি নির্বাচন জনগণের অধিকার বঞ্চিত করেছিল মানুষকে, তাদের ব্যাপারে কিন্তু আমরা এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। বরং দেখা গেছে যে যেই ভদ্রলোক এস আলমকে আপনার বিদেশি ইনভেস্টর হিসেবে এখানে নিবন্ধন দিয়েছিলেন, উনি এখন সমাজ কল্যাণ সচিব। আবার দেখেন আইন সচিবের দিকে তাকান, আপনি যদি একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দিকে তাকান, এদের ভূমিকা আমি আপনাকে এই জন্য বলছি যে তারা রাষ্ট্রের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন তো দূরের কথা, সরকারের কর্মচারী হিসাবেও দায়িত্ব পালন করেনি। তারা দলীয় কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করেছেন, কখনো কখনো দলীয় দাস হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাদেরকে যদি রেখে আপনি প্রশাসন সাজাতে চান, সেইখানে এই গণহারে হত্যা মামলা দেওয়া ছাড়া আপনার হাতে আর তেমন কোনো অপশন নাই। কিন্তু ক্ষতি যেটি হচ্ছে, দেখুন 1000-এরও অধিক ছেলে মেয়ে মারা গেছে। ক্ষতি হচ্ছে 15 বছরে $100 বিলিয়ন মতো বিদেশে পাচার করা হয়েছে। ক্ষতি হচ্ছে আমাদের ঘাড়ের উপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং ঢাকা শহর সহ বাংলাদেশের সব জায়গায় অপ্রয়োজনে অবকাঠামো তৈরি করা হয়েছে। এখন আমরা যাদেরকে আইনের আওতায় দেখতে চাই, এবং আমরা সত্যিই চাই বিএনপি জামাতের উপরে যে অত্যাচার হয়েছে তার আরেকটি প্রতিশোধ আমরা দেখতে চাই না। যদিও আমি রুমিন ফারহানার সাথে একদম একমত। আমি সেই গণমাধ্যমকে তখনও ঘৃণা করেছি, এখনও করি, যারা দলীয় দৃষ্টিকোণ থেকে ইস্যুগুলোকে দেখেছিল এবং যারা ভেবেছিল বিগত সরকারটি কিয়ামত পর্যন্ত থাকবে, এবং তার সাথে যে কোনোভাবে জুড়ে যাওয়াটাই এক ধরনের, তা না হলে আপনি বুঝতে পারছেন যে 10 জন সম্পাদক পলাতক হয় যখন নাকি আপনার সরকার পালিয়ে যায়, পুলিশ প্রধান আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আজকে যখন গণহত্যার মামলা হয়, এর মধ্যে 30 জনই সাংবাদিক রয়েছেন। আমি একটা কথা বলা শুরু করেছি, আমি আপনাকে বলি, একসময় আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার, আওয়ামী লীগের মানবতা বিরোধী না, জাহানারা ইমামের যে ঘাতক দালাল নির্মূল কমিটি, আমি তার একজন সদস্য ছিলাম প্রায় কিশোর বয়সে। তখন আমরা বলতাম গোলাম আজম বা নিজামীকে আপনি এই বয়সের মানুষটি হিসাবে ভাববেন না। 71 সালে তাদের 18 বছরের চেহারাটি ভাবুন, 21 বছরের চেহারাটি ভাবুন, তখন দেখুন উনি মানবতা বিরোধী অপরাধ করেছিল কিনা। আমি এখন আপনাকে বলছি, অপরাধীকে অপরাধী হিসাবে দেখবেন, তাকে সাংবাদিক হিসাবে দেখবেন না, বিচারপতি হিসাবে দেখবেন না, তাকে প্রশাসনের কর্তা হিসাবে দেখবেন না, তাকে শিক্ষক হিসাবে দেখবেন না। এই প্রথম আমরা একটি শাসনের সাথে এই ধরনের ব্যক্তিবর্গকে, যাদেরকে আমি নাম দিয়েছি সফট ফ্যাসিবাদী, হাসিনা যদি 1 নম্বর ফ্যাসিবাদী হয়ে থাকে, তার মিড টার্ম ফ্যাসিবাদী হচ্ছে তার দলের এবং প্রশাসনের, আর সফট হচ্ছে এই শিক্ষক, বিচারপতি, এরা। কাজে একে কিন্তু আপনি কোনোভাবেই সাংবাদিক হিসাবে 30 জনকে বিবেচনা করবেন না। আরও একটি কথা আপনাকে আমি বলে রাখি, এই প্রথম আমি দেখতে পেয়েছি সাংবাদিকরা কত বড় ক্রিমিনাল অফেন্স করতে পারেন রাষ্ট্রের পাওয়ারের সংস্পর্শে এসে এবং অর্থের সংস্পর্শে এসে, এবং তারা একটা নেক্সাস তৈরি করেছিলেন যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পিএমও এবং গণমাধ্যম, বিচার বিভাগ মিলে। তাহলে আপনার আর কি লাগে? আপনার প্রশ্নের উত্তরে বলি, এই যে গণহারে হত্যা মামলায় লোকজনকে ধরা হচ্ছে, দেখুন পুলিশের একটি সূত্র আমাকে বলেছে প্রথমে মুরগিকে খোয়ারে নিতে হবে, তারপরে আরও স্পেসিফিক মামলায় তাদের ধরতে হবে। কিন্তু যেটি সমস্যা হচ্ছে, ক্রেডিবিলিটির দিক থেকে আপনি কিন্তু হেরে যাচ্ছেন, এবং তাতে করে যারা জীবন দিয়েছে, যে পরিবারগুলো তার সন্তান হারিয়েছে, তাদের উপরে আপনি জাস্টিস করছেন না। একটি অপরাধীও যদি আপনার এই তদন্ত বা পুলিশি প্রক্রিয়া অথবা বিচার ব্যবস্থার ভেতরে পালিয়ে যেতে পারে, ফসকে যেতে পারে, সেটিও কিন্তু একটি অন্যায় আচরণ করা হবে এই আন্দোলনের দিকে। আমার যেটি ধারণা যে স্পেসিফিক অভিযোগে মামলা নেওয়া হোক, এবং তাতে করে জনগণ জানতে পারুক তাদের অপরাধের মাত্রা কি। যেমন আমি একটি উদাহরণ দিই আপনাকে, বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসান, আপনি সাকিব আল হাসান হিসাবে দেখেন না,
তাকে চোরাচালানি হিসাবে দেখেন, তাকে স্টক মার্কেটে সে শেয়ার পেয়েছিল কি করে, মেম্বারশিপ পেয়েছিল কি করে, শিবলি রুবায়াতের সাথে তার নেক্সাস কি, কোত্থেকে টাকা এসেছিল। আপনি হরিফাইং নেটফ্লিক্সের মতো অন্তত 100টি এখানে সিরিয়াল আপনি তৈরি করতে পারবেন গত 15 বছরের অন্যায় অপরাধ দিয়ে। আমরা কেন বঞ্চিত হব নাগরিক হিসাবে? পুলিশের অদক্ষতার কারণে আমরা বঞ্চিত হতে চাই না। শুধু শেষ কথা বলি, পুলিশ কিন্তু এবারের শাসন আমলে দেখুন তারা জনগণের নিরাপত্তা চেয়েছিল, পোশাক পরে আবার রাস্তায় আসবে কিনা। কোন দেশে পুলিশ জনগণের নিরাপত্তা চায় ফিরে আসার জন্য? সে অপরাধের চূড়ান্ত মাত্রায় ছিল, তা সে যেন আমাদের বিভ্রান্ত না করতে পারে এবং আমাদের বিশ্বাসযোগ্যতা যেন নষ্ট না করতে পারে। আমরা আইনানুগ পথেই চাই, স্পেসিফিক অভিযোগে এদেরকে গ্রেফতার করা হোক সেটি দেখতে চাই।